গুড ইভিনিং। কেমন আছো? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অফিস থেকে ফিরলাম, ফিরে আমার একটা কাজ ছিল, সেখানে গেলাম, করে বাড়ি ফিরলাম। বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে গেল, ওরাও খুশি। এবার আমি তোমাদের সাথে একটু গল্প করেই চলে যাব হচ্ছে বাচ্চাদের কাছে, ওদের বিস্কিট খাওয়াবো। তারপর আবার কিচেন। আজকে আমি আমার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নাইকে অর্ডার করেছিলাম, তোমাদের দেখাই। তোমরা জিজ্ঞেস করো মেকআপ করা কী করে, মেকআপ করো। মেকআপ আমি করি না। আমার কিছু জিনিস আছে যেগুলো আমি আমাকে রেগুলার করতে হয়, না হলে আমি বাইরে থেকে বেরোতে পারি না বা বেরোই না, বা বাড়িতে থাকলেও আমি সে কটা জিনিস মেনটেন করি। সেটা হচ্ছে স্কিনটার একটা তো প্রত্যেক দিনই, যেমন যে মনের চর্চা করি সেরকম স্কিনের চর্চা করি। আর সেটা খুবই একটা মিনিমাম সময়ের জন্যে করি। মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করি আমি। আমি কোনো সাবান ইউজ করতে পারি না বা কোনো ফেস ওয়াশ আমি ইউজ করতে পারি না। এটা একদমই ডক্টরের বারণ আছে। আর সেই জন্য কোনো ভালো কোম্পানি ক্লিনজার ইউজ করি। এখন আমি মিনিমালিস্টের প্রোডাক্ট প্রচুর ইউজ করছি, খুবই ভালো মিনিমালিস্টের প্রোডাক্ট। ওদের ক্লিনজার দিয়ে মুখটাকে আমি ক্লিন করি, তারপর টোনার লাগাই, তারপর সিরাম লাগাই, তারপর নাইট ক্রিম লাগাই। তো সবই মিনিমালিস্টের আমি এগুলো করি, টোনার সিরাম সব কিছু। শুধু নাইট ক্রিমটা আমি করি ফ্যাব ইন্ডিয়া, দিস ইজ দ্য ক্রিম। একদমই এক্সপেন্সিভ না। ফ্যাব ইন্ডিয়ার প্রোডাক্ট বলে ভয় পাবে না। জামা কাপড় ওদের যেমন এক্সপেন্সিভ, কিন্তু তোমার স্কিনের যে আইটেমগুলো, এগুলো কিন্তু একদমই এক্সপেন্সিভ না। অনেক বাজারের থেকে, অনেক অন্যান্য কোম্পানির থেকে সস্তা। এটা হচ্ছে একটা ভিটামিন ই ক্রিম, নাইট ক্রিম ভিটামিন ই। এটা ভীষণই ভালো। তোমরা এটা, আমি বহু বছর ধরে এটা ইউজ করছি, তোমরা করে একবার দেখতে পারো যদি কেউ চাও। লিপস্টিকের আমি সব কালার পরতে পারি না, আমি নিউড কালার একদম পরতে পারি না। আমার সবসময় চাই ব্রাইট কালার। আমার কাছে কফি, আমার কাছে ডার্ক পিঙ্ক, রেড, ব্রাউন এই ধরনের খুব পছন্দ। আমি এখন ইউজ করছি ইনসাইটের, আগেও হয়তো তোমাদের বলেছি কিনা আমার মনে নেই। ইনসাইটের এটা হচ্ছে চকলেট ম্যাট মুজ, আর ম্যাট লিপস্টিক আমি ইউজ করি। তো এটা হচ্ছে সেইটা। এগুলো সব লিকুইড ফর্মে আসে, খুবই চিপ, সব নাইকা থেকে নেওয়া হয় এবং অনেক সবসময় ডিসকাউন্টই থাকে। অনেক কালার্স আছে এদের, প্রত্যেকটা কালার ভালো। যে কোনো একটা কালার এনে তোমরা চেষ্টা করতে পারো। ইনসাইটেড ক্রিম মুজ। আচ্ছা, আমি লিপস্টিক ছাড়া বাইরে বেরোই না। আচ্ছা, আরেকটা হচ্ছে আই শ্যাডো ছাড়া আমি বাইরে বেরোই না। আই শ্যাডোর মধ্যে আমি সব রকম কালার ডে টাইমে লাগাই না। আমি লাগাই ব্রাউন অ্যান্ড পিঙ্কের শেড, লাইট কালার, কিন্তু ব্রাউন অ্যান্ড পিঙ্ক, অন্য কিছু লাগাই না। এটা আমি আজকে কিনলাম, একটা ব্রাউনটা আমার শেষ হয়ে এসেছে বলে এটা আমি একটা কিনলাম। এটা মিস ক্লিয়ারের, এটাও এমন কিছু দাম না, বাট এটা খুব ভালো। আচ্ছা, আরেকটা লিপস্টিক আমি কিনলাম আজকে, সেটা হচ্ছে কফি। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা নাইকা থেকেই এনেছি। এটা হচ্ছে সুইস বিউটি। সুইস বিউটির প্রোডাক্ট খুব ভালো, ভীষণ ভালো ফিডব্যাক আসছে। তো আমি সেই সুইস বিউটি এটা আমি ইউজ করে তোমাদের বলবো। তো এই কটা জিনিস আমি কিনেছি, আমি তো ভেরি হ্যাপি। আবার নিজের জন্য ছোটো ছোটো জিনিস কিনলে আমি খুব হ্যাপি হয়ে যাই। কদিন আগে আমি কিনেছি কতগুলো, আমি যেমন কাজল ছাড়া বেরোতে পারি না, আইলাইনার বা ডিফারেন্ট কালার্সের আইলাইনার পরতে ভালো লাগে, মানে গ্রিন, ব্লু, ব্ল্যাক তো আছে, ব্রাউন, এরকম আমার ভালো লাগে পরতে। এই কটা জিনিস হচ্ছে আমার এসেনশিয়াল আইটেমের মধ্যে পড়ে। অনেক দিন চশমাও বানানো হয় না, আমি একটা চশমাও বানাবো এর মধ্যে। আমার কাছে একটা ফ্রেম কেনা আছে, কিন্তু সেটা আমার যাওয়া হচ্ছে না। আচ্ছা, কালকে দেখো আমি বলছিলাম তোমাদের চিঠি লেখার কথা। আজকে আমার এক কলিগের সাথে কথা অনেকটাই ছোট আমার থেকে। ও বলল, না দিদি আমি চিঠি আমার একদম ভালো লাগে না, এত বড় বড় লেখা, এত বড় লেখা পড়তে হয়। আমাদের কোনো চিঠি কনসেপ্টই আমরা পাইনি। আমরা তো মেসেজ করে দিই, বা একটা কখনো কোনো একটা ছোটো নোট, কোনো কার্ড ফার্ডে দিল, দ্যাটস ডিফারেন্ট। বাট ওই পাতার পর পাতা লেখা, সে ও এমন করে মুখটা বললো, আর আমি ততটাই চিঠির ব্যাপারে খুশি থাকি। তো আমার কাছে এটা খুব অবাক লাগলো। তারপরে আমি ভাবলাম, সত্যি তো জেনারেশন গ্যাপ, ও তো আমার থেকে অনেকটাই ছোট। ও যখন জন্মেছে তখন, বা ও যখন বড় হয়েছে তখন হয়তো চিঠিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন সব কিছু ছোটো ছোটো, যেমন পরীক্ষার ফরম্যাটগুলোই বদলে গেছে। আমাদের সময় পাতার পর পাতা লিখতে হতো হিস্ট্রিতে, এত এত পেপার নেওয়া হতো। তো এখন তো সব কিছুই
এমসিকিউ এর মতন না, তার জন্যই হয়তো ওদের লাইফটাতে এখন বড় কিছু পড়ার ধৈর্য ওদের নেই। আমি বললাম বই পড়িস না, বললো না না অত বই তো এমনি পড়তে পারি না, তার থেকে মুভি দেখে নেবো। আইলা মহাভারত পড়েছিস কখনো? বললো পাগল, মহাভারত দেখেছি আমি। আই এম শকড। আমরা শুনেছি, পড়েছি আর দেখেওছি। আমি শুধু জেনারেশন চেঞ্জের কথাটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি তখন ভাবছিলাম সত্যিই তো আমরা কত কিছুই দেখলাম, টেলিগ্রাম দেখলাম, টেলিগ্রাফ দেখলাম, চিঠি দেখলাম, মেসেজ দেখলাম, হোয়াটসঅ্যাপ দেখলাম, মেল দেখলাম, কত কিছু দেখলাম। ওদিকে তুমি দেখো আমরা মোবাইল দেখলাম, আমরা পেজার দেখলাম, আমরা টেলিফোন দেখলাম, টেলিফোন লক করা দেখেছি, তালা চাবি দিয়ে রাখা হতো আগে বাড়িতে, টেলিফোন এত এক্সপেন্সিভ ছিল। ওদিকে দেখো আমরা টিভি দেখলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, কালার টিভি, তারপরে এখন ফ্ল্যাট টিভি, তারপরে সব এলসিডি টিভি, তারপরে কম্পিউটার, টাইপ মেশিন, তারপরে কম্পিউটার, তারপর এলো ল্যাপটপ, মানে শেষ নেই। ওদিকে মিউজিকের ক্ষেত্রে তুমি দেখো রেকর্ড, ক্যাসেট, সিডি, চিপ, রেগুলার চেঞ্জ। তো খুব স্বাভাবিকভাবেই মনে হলো না আমার অবাক হওয়াটা উচিত হয়নি। সত্যিই তো ওরা তো এখন যাই পারে সব কিছু গুগল সার্চ করে নিচ্ছে, ওদের এত বড় বড় মোটা মোটা বই পড়ার থোড়াই দরকার আছে। কিন্তু কি জানো, আমার কিন্তু সেই বলি না আমরা তো পুরনো, ওদের কাছে তো পুরনো, এই জেনারেশনের কাছে তো আমরা পুরনো। আর পুরনো বলেই ওই আবেগগুলো, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি দেখলাম, আমরা লিভ ইন দেখলাম, আমরা জয়েন্ট ফ্যামিলি দেখলাম, আমরা সিঙ্গল পেরেন্টস দেখছি বাচ্চা মানুষ করছে, ছেলেরা বাচ্চা অ্যাডাপ্ট করছে, আমরা বাইসেক্সুয়াল দেখলাম, আমরা হোমো দেখছি, আমরা লেসবিয়ানিজম দেখছি, কত রকমের জেন্ডার, কত কিছু দেখছি, রিলেশন এর মধ্যে বিয়ে দেখছি। খারাপ ভালোর মধ্যে আমি যাচ্ছি না, আমি বলছি। কিন্তু জানো আমার যেটা মনে হচ্ছে এই জেনারেশনে বাচ্চারা ভীষণ অস্থির, দিকভ্রান্ত। জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট আবার ফিরে আসা উচিত, এটা আমার মনে হয়েছে। তো যখন তুমি কোনো কারণে একা হয়ে যাবে তখন তোমার অবশ্যই মনে হবে একটা শক্ত কাঁধের দরকার, শক্ত হাতের দরকার, যে তোমাকে একটু ধরে থাকবে, ঠিক জায়গাটা দেখাবে, ঠিক রাস্তাটা দেখাবে। সে ঈশ্বরকেও বিশ্বাস করে তুমি ঈশ্বরকেও তুমি ওটা ভাবতে পারো। বাট চিঠির মতন সুন্দর, কবিতার মতো সুন্দর, গল্পের মতো সুন্দর, উপন্যাসের মতো সুন্দর সত্যিই কিছু হয় না। এখন ওরা ভিডিও গেমের মধ্যে জীবনটাকে বাচ্চারা দিয়ে ফেলেছে, ওটার মধ্যে আটকে গেছে। ওরা বাইরে এখন খেলতেই পারবে না, সেই বডি ফ্লেক্সিবিলিটি নেই। সব বাচ্চারা ফাস্টফুড খেয়ে 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 ওদের কোনো এনার্জি লেভেলটাই পুরো জিরো হয়ে যাচ্ছে। সারাক্ষণ বসে 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 ওদের এই কম্পিউটার ভিডিও গেম। আমি জানি না এখনকার বাচ্চারা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে কি না, স্কুলে করায় কি না, এগুলো আমি সত্যিই বলতে পারবো না, আমার বাড়িতে বাচ্চা নেই বলে। বাট আমাদের পড়ানোর সিস্টেমগুলোও কি এখন সব চেঞ্জ হয়ে গেছে? যেভাবে আমরা পড়তাম ডেফিনেটলি হয়েই যাবে হয়তো। কিন্তু এই যে প্রজেক্ট কনস্ট্যান্টলি ওরা ডাউনলোড করছে, আমি দেখি আমার অফিসে সব মেয়েরা বাচ্চারা যাদের আছে তাদের মারা সব অফিস থেকে ডাউনলোড করছে, এটা ওটা সেটা এসব করে জমা দিচ্ছে। এগুলো সম্বন্ধে ওদের তো কোনো ধারণাই নেই, কী লিখছে কী আছে ঘোড়ার টিমের। আর 2-3টে অবধি নাকি প্রজেক্টের কাজ করে। পড়াশোনা সম্বন্ধে আমার সত্যিই কোনো ধারণা নেই এখন কী চলছে। বাট নলেজ সম্বন্ধে আমার ধারণা আছে। আমি যাদের সঙ্গে কাজ করি, আমার যারা সহকর্মী, যারা আমার জুনিয়র, তাদের নলেজ নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে। কিচ্ছু জানে না তারা, কিচ্ছু না। জিকেতে তো জিরো। এমপি এমএলএ কি তফাৎ সেটাও তারা জানে না, কাউন্সিলর কাকে বলে সেটাও জানে না। না নিজের ডিস্ট্রিক্ট, নিজের স্টেটের কোনো
সম্বন্ধে ধারণা আছে, না কোনো বাইরের রাজনীতির সম্বন্ধে ধারণা আছে। শুধু রাজনীতি না, যে কোনো কিছুই আমি বলছি, যে কোনো জিনিসের কথাই আমি বলছি, খেলাধুলো, পলিটিক্স, মুভি। তো সিনেমা দেখছি, তার ডিরেক্টরকে 5টা ডিরেক্টরের নামও বলতে পারবে না, 5টা মিউজিশিয়ানের নাম বলতে পারবে না, 5টা লিরিসিস্টের নাম বলতে পারবে না। তাহলে কি বলবো, আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? আমার করুণা হয়, আমার খারাপই লাগে তাদের জন্যে। 5টা কবির নাম বলতে পারবে না আজকের দিনে, কবিতা বলা তো দূরের কথা, সবাই না, তবে মোস্ট অফ দ্য। তো আমার মনে হলো যে ছোটোর থেকে এগুলোকে একটা চর্চা করা বাড়ির থেকে দরকার, তাদের মধ্যে ইন্টারেস্টটা গ্রো করার দরকার। বাবা মা যদি বাচ্চাদের নিয়ে নাটক দেখে তাহলে বাচ্চারা দেখবে। বাবা মা যদি বাচ্চাদের সঙ্গে বলে চল আজকে সন্ধ্যাবেলা একটা কবিতা পড়বো 3জনে মিলে, তাহলে বাচ্চারা জানবে। বাবা মা যদি কখনো কবিতার প্রোগ্রামে নিয়ে যায় নিশ্চয়ই জানবে। নন্দনে নিয়ে গিয়ে যদি প্রোগ্রামগুলো দেখায়, গান মেলা, এই, তা নিশ্চয়ই তারা এইসবগুলো জানতে পারবে। কিন্তু যদি তুমি তাদের হাতে মোবাইল ধরে দিয়ে দাও, তুমি টিভি দেখবে বলে বা কিছু, তাহলে তো সেটা সম্ভবই না, না? বাচ্চাদের শেখাতে হবে, বাচ্চাদের গান, বাচ্চাদের গল্প, বাচ্চাদের, আমাদের তো রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি সব ঠাকুমা দাদু, পিসি মাসি, মা বাবারাই সব শুনিয়ে দিয়েছে। আজকে আমি একটা চিঠি পড়ব, আমার শুনতে, পড়তেও ভালো লাগছে। তোমরা তো, আমাকে একজন বলেছো না তার যৌবনে, সত্যি কথা। এগুলোর মধ্যে দিয়ে আমি চাই তোমরা তোমাদের ছোটোবেলাকে, তোমাদের যৌবন, তোমাদের কৈশোর সব ফিরে পাও। তোমরাও পড়বে, তোমরাও আমাকে পড়ে শোনাতে পারো তো চিঠি, একটা ভয়েস রেকর্ড করে পাঠাও না। আমি সত্যিই বলছি, আমি ইউটিউবে ব্লগ করে, আমি ফেসবুকে রিল করে, ইনস্টাগ্রামে রিল করে, বা আমার যে মনের কথা পেজটা আছে এখানে করে, আমার প্রচণ্ড একটা কোয়ালিটির টাইমও কাটে, নিজেও এনরিচ হই, ভালোও লাগে আমার তোমাদের সাথে কথা বলতে। চলো দেখো এই কবিতা, এই চিঠিটা দেখো কী সুন্দর। প্রিয়, আমি চাই একটা শক্ত হাত, যে হাতটা আমাকে শুধু ধরেই রাখবে না, আমার সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবে। আমি চাই একটা মজবুত ঘাড়, যেখানে মাথা রেখে আমি আমার ক্লান্তি কাটাতে পারবো। একটা সুন্দর হৃদয়, যেখানে আমি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো আমার গোটা জীবন। একটা প্রশস্ত বুক, যে বুকে মুখ লুকিয়ে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো। আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, ভরসা করবে, বিশ্বাস করবে, আমার সকল দুঃখ কষ্টে পাশে থাকবে। এমন একটা মানুষ যার দিন শেষে ঘরে ফেরার তাগিদ থাকবে শুধু আমি। আমার ছোট ছোট ইচ্ছেগুলো ঘিরেই তার থাকবে অনন্তকালে উৎসাহ। এমন একটা মানুষ যে আমাকে বুঝবে, আমার ভালো খারাপ সব কিছু তাকে নিয়ে, যার কাছে আমিই হব অনন্যা। কে চায় না বলো তো এরকম? আমি এমন একজন সঙ্গী চাই যে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাকে ভালোবাসবে। ইতি তোমার। কি ভালো, কি ভালো। আসলে কি জানো, আমরা সবাই চাই এরকমই হয়তো মানুষ, যেখানে ইগো থাকবে না, যার কাছে আমি সারেন্ডার করতে পারবো, যাকে আমি বলতে পারবো, যাকে আমি বোঝাতে পারবো, বা সব কথা না বললেও যাতে সে বুঝতে পারে আমি কি চাইছি, তাকে আমাকে যাতে সব কথা বলে দিতে না হয়, সে যেন বুঝতে পারে, বা তার সে যেন আমার জন্য প্রতীক্ষা করে, আর আমিও তার জন্য যেন প্রতীক্ষা করি। প্রতিটি মোমেন্ট যেন আমাদের এরকম থাকে। পাশাপাশি হাতটা ধরে বসে থাকতেও আমার ভালো লাগবে। এরকম মানুষ কে না চায়?
অবিশ্বাসের পথ ছেড়ে আমাদের এই বিশ্বাসটুকু নিয়েই তো আমাদের বাঁচা। সারাক্ষণ মানুষকে অবিশ্বাস করে কিচ্ছু লাভ নেই। তার থেকে বিশ্বাস করার, আমি তো সবসময়, আমার বাবা বলতো কোনো মানুষকে বিশ্বাস করে ঠকার থেকে অবিশ্বাস করা ভালো, এটা বাবা বলতো। কিন্তু আমি একটা মানুষকে যদি বিশ্বাসই না করি তাহলে চলবো কী করে? সবাইকে কি অবিশ্বাস করে বাঁচা যায়? এটা আমার বাবার সঙ্গে আমার ডিফারেন্স ছিল চিন্তা। বাবা বলতো যাকে তাকে বিশ্বাস করে দিলে আঘাত পাবে, কিন্তু বাবা বলতো ভালো মানুষও প্রচুর আছে, নাহলে পৃথিবীটা পৃথিবীই থাকতো না, এত সুন্দর হতো না। আবার বলতো সব মানুষকে বিশ্বাসও এত করো না। আমি খুব সহজেই সবাইকে খুব বিশ্বাস করে ফেলি, ঠকিও প্রচুর, কষ্টও পাই প্রচুর, তারপরে আবার ভুলেও যাই হয়তো। আরও কেউ এসে আমাকে তখন আগলে নেয়, আরও কেউ এসে আমাকে তখন ভুলিয়ে দেয় ওই কষ্টটা। ওই যে বললাম ভালো মানুষ কেউ আছে। কি সুন্দর জীবনটা না, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো অবিশ্বাস, কখনো বিশ্বাস, কখনো উচ্ছ্বাস, কখনো মন খারাপ, কখনো মন ভালো। একটা অদ্ভুত ছন্দ জীবনেরও আছে, এরকম এরকম এরকম। সবসময় যদি তোমার এরকম এরকম গ্রাফ চাই ভালো লাগবে না, কখনো তো নিজেও হতে হবে। দুঃখের সময় না এলে আনন্দটা বুঝবো কী করে? ক্রাইসিস না থাকলে পয়সা এলে তুমি আনন্দ করবে কী করে, বুঝবে কী করে পয়সার মাহাত্ম্য? সেই কারণে বিশ্বাস করব, ঠকবো, আবার বিশ্বাস করব, আবার ভালোবাসবো। একজনকেও ঠকিয়েছে বলে, একজন হাত ছেড়ে দিয়েছে বলে, একজন রিজেক্ট করেছে বলে আর কাউকে ভালোবাসবো না, এটা ভীষণ বড় অন্যায়। ভালো তো বাসবই, প্রেম ছাড়া আবার মানুষের জীবনে কি আছে? প্রেমহীন জীবনের কোনো মূল্য নেই আমার কাছে। চলো টাটা, অনেক বলেছি, তোমরা তো কিছুই বলো না, আমিই বলে যাই। আরে ভালো লাগে আমার ব্লগ, খারাপ লাগে, বা তোমাদের অন্য কিছু আমার কাছ থেকে জানার আছে কি না সেগুলো অন্তত বলো। আমার সব সময় ভালো লাগে না আমি সেজেগুজে ভিডিও করছি, কোথায় গেলাম, কি করলাম। কোথাও গেলাম তোমাকে দেখা, অফিস যাচ্ছি, তোমার অফিসের ভিডিও তো আমি করতে পারবো না, বা বাড়িতে আমি প্রতিদিন যে নর্মাল রান্না করি সেটাও তুমি আমি দেখাতে পারবো না। আর ব্যবসার যে রান্না বান্না করি সেই সময় সত্যিই ছবি তোলা খুব অসম্ভব হয়ে যায়। কালকে মনে করো আমার 35 প্লেট, 35 প্লেটস লুচি আর সবজির অর্ডার আছে। এক একটা প্লেট 4টে করে থাকে। ভাবো আমি একা একা এগুলো করবো, সকালে 9টার মধ্যে অফিস যাব, রেডি হয়ে তার মধ্যে পুজো করে। চলো টাটা, পালালাম। ভেবে বলো কতগুলো হয়, 35 × 4। সবাই ভালো করে থাকো। শরীর খারাপ থাকবে, অসুস্থতা আমাদের তো একটা পার্ট একটা বয়সের পরে। সেই কারণে যেটুকু রবীন্দ্রনাথ পড়ো বেশি করে, খুব ভালো লাগবে শরীর খারাপের মধ্যেও, সব উত্তর পেয়ে যাবে প্রশ্নে। আর একজনের রাগ আরেকজনের উপর দেখিও না, মনটাকে শক্ত করতে হবে, মনটাকে খুশি রাখতে হবে। চলো টাটা। খুব ভালো ভালো সিনেমা এসেছে, একটাও দেখা হয়নি, অনেক কটা সিনেমা। খুব একটা সিনেমা হলে আমি গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি না আজকাল, আর সময়টা খুবই কম বলে। কিন্তু দেখবো, আমি 3টে সিনেমা দেখবো আমি ঠিক করেছি। তোমরা যদি কেউ দেখে থাকো বলো তো, এই রাত তোমার আমার দেখবো, কেমন লেগেছে যদি তোমরা কেউ দেখে থাকো আমাকে বলো। আর একটা দেখবো হচ্ছে এমার্জেন্সি এনকাউন্টার মনে হয়, ওটাও আমি দেখবো। আর একটাও দেখবো, সৃজিতের বইটা দেখবো।
তোমরা বলো এই বইগুলো দেখেছো কি না, দেখলে কেমন লাগে, কেমন হয়েছে একটু রিভিউ দিও আমাকে প্লিজ। চলো টাটা, বাই। আমাকে অবশ্যই তোমরা বলবে কিন্তু, তারপরে আমি সিনেমা দেখতে যাব। বুক ফেয়ার আমি যাব, অরিন্দমকে বলছি বুক ফেয়ার আমি যাব, কবে যাব বলা খুব ডিফিকাল্ট। হয়তো স্যাটারডে সানডেতে যাব। এই সানডে আমার অফিসও আছে, তো যাব হয়তো ইভিনিংয়ে। আপনি অনেক দূরে থাকেন। মুর্শিদাবাদে আমি গেছিলাম, একটা বেলায় ছিলাম। ইমামবাড়া, তারপর হাজারদুয়ারি, সব মেন মেন জায়গা আমরা ঘুরেছি। খুব সুন্দর শহর আপনাদের, আমার খুবই ভালো লেগেছে। এত একটা হিস্টোরিক্যাল প্লেস, গঙ্গার ধারে অনেকক্ষণ বসেছিলাম। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে আমার শহরটা, চারপাশ দিয়ে গঙ্গা, এত সুন্দর লাগছিল। ওখানে একটা কোথায় গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম রাত্রিবেলা, চা খেলাম রাস্তায় দাঁড়িয়ে, শাড়ি কিনেছি। আপনি বুক ফেয়ারে এলে আমাকে ইউটিউবে জানাবেন, কমেন্টে জানাবেন। আমি ডেফিনেটলি ট্রাই করবো একবার যাবার, বাট আই ক্যান প্রমিস, বিকজ আমার প্রচণ্ড পরিমাণে বিজি শিডিউল চলতে থাকে। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে দেখতে, প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই।